আচ্ছা শোনো, কল করা হয়েছে। আচ্ছা শোনো, তাহলে আমি আর প্রেমের শোনাটা আলোচনা করছি, তারপরে তোমাদের মনে প্রশ্ন আসলে তখন তোমরা বলবে, চ্যাট বক্সে লিখে দেবে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমি মূল ভাবটা বলি যে প্রেমের শোনায় আমরা কি দেখেছি। দেখেছি যে রবিদাস চামার নামে একজন, সে রাস্তায় ধুলোঝাড় দিচ্ছে। তো সেখানে রাস্তায় ধুলোঝাড় দিচ্ছে, তখন কবি লিখছেন যে স্বজন রাজপথ বিজন তার কাছে। এই যে বলছে স্বজন রাজপথ, দেখো রাজপথ স্বজন, অর্থাৎ প্রচুর মানুষজন আছে। স্বজন মানে জনের সহিত বর্তমান, অর্থাৎ প্রচুর মানুষজন আছে, কিন্তু তবু তার কাছে সেই রাজপথ বিজন। বিজন মানে যেখানে কোনো মানুষজন নেই। তাহলে রবিদাস চামার রাস্তায় ধুলোঝাড় দিচ্ছে, এত মানুষজন আছে, তারপরেও কবি বলছেন স্বজন রাজপথ বিজন তার কাছে। কেন বলল যে স্বজন রাজপথ তার কাছে বিজন? কারণ মানুষজন তার স্পর্শ বাঁচিয়ে চলছে, মানুষজন তাকে স্পর্শ করছে না। নিশ্চয়ই এখনকার পরিস্থিতি নয় যে করোনা পরিস্থিতির জন্য সবাই তাকে কেউ ছুতে চাইছে না, নিশ্চয়ই তা নয়। এখন যেটা বলেছে যে সোশ্যাল ডিস্টেন্স পালন করো, সেটা নিশ্চয়ই নয়। যদিও এই সোশ্যাল ডিস্টেন্স কথাটায় আমার অন্তত ভালো লাগেনি, কারণ কথাটা সোশ্যাল ডিস্টেন্স হওয়া উচিত না, ফিজিক্যাল ডিস্টেন্স। কারণ মানুষের সঙ্গে মানুষের একটা শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে, সামাজিক দূরত্ব নয়। কখনোই কোনো কালেই কোনো অবস্থাতেই সামাজিক দূরত্ব হতে পারে না। তোমাদের মনে হতে পারে যে এতদিন এই কথাটা শুনে হঠাৎ করে সেই কথাটা বলছে কেন, কিন্তু আমি একটা কথার হিসাবে ধরলাম। আসলে সামাজিক দূরত্ব বলতে ফিজিক্যালি দূরত্বকেই বোঝাচ্ছে, কিন্তু তবুও ওই শব্দটা, সামাজিক দূরত্ব শব্দটা আমার কোথাও মনে হয়েছে না ব্যবহার করলেই ভালো হতো। আমার ব্যক্তিগত মতামত। কারণ সামাজিক দূরত্ব বলে কিছু হয় না। আজকে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের যে জায়গা, সেটা রাখতেই হবে। সেটা অর্থাৎ মানসিক যে যোগাযোগ, সেটাই তো সামাজিক যোগাযোগ। মানুষ বিপদে পড়লে মানুষ যাবে না, সেটাই তো সামাজিক যোগাযোগ। তাহলে সামাজিক দূরত্ব কোনো কালে কোনো সময় হতে পারে না। তো করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব রাখতে হবে, ফিজিক্যালি দূরত্ব, যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের কথা বলার মধ্যে যেন একটা দূরত্ব থাকে, যে কোনো কাজ করবে যেন একটা দূরত্ব থাকে, তাহলে সেই রোগটা আসতে পারবে না। তো এইখানে রবিদাসকে সবাই, কেউ ছুতে চাইছে না, সবাই বাঁচিয়ে চলছে। কি কারণে? নিশ্চয়ই এটা নয় যে রবিদাস এইরকম একটা পরিস্থিতি হয়েছে, তা নিশ্চয়ই নয়। তাহলে কেন না, তখনকার সময়ে এই যে যারা নিচু শ্রেণীর কাজের সঙ্গে যুক্ত থাকতো কিংবা নিচু শ্রেণীর কাজ করত, কিংবা যাদেরকে নিচু শ্রেণীর বলে ভাবা হতো, তাদেরকে ছোঁয়াই হতো না। এই যে না ছোঁয়া, না স্পর্শ করা, এই তাকে বলা হতো যে অস্পৃশ্যতা। একদম আনটাচেবল, অস্পৃশ্যতা। অস্পৃশ্যতা, অস্পৃশ্য মানে যাকে স্পর্শ করা যায় না। তাহলে সমাজে যারা নিচু শ্রেণীর মানুষ বলে পরিচিত ছিল, অথচ নিচু শ্রেণীর মানুষ থেকে হতে পারে না। যে যে কাজই করুক, যে যে কাজ করবে, যে যেটাই করুক, কোনো কাজ তো নিচু বলে কিছু হতে পারে না, তার সেটা কাজ। আমাদের সমাজের একটা সময় এখন অনেকটা কমে গেছে। কিছু কাজকে আমরা, যে কাজটা সমাজে সব থেকে বেশি প্রয়োজন, অথচ সেই কাজটা কাজটার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে খুব নিচু শ্রেণীর বলে ভাবা হতো এবং নিচু ধরনের মানুষ বলে ভাবা হতো। তাই তাদের স্পর্শ এড়িয়ে চলতো মানুষ। কতটা অপমানজনক ছিল। তো সেই জন্য তাকে ছুতে চাইছে না, যে এই মানুষটা একটা অচ্ছুত মানুষ, এই মানুষটা নিচু শ্রেণীর মানুষ, এই মানুষটা নিচু কাজের সঙ্গে যুক্ত থাকে, এটা তো তথাকথিত সেই সমাজের একেবারে নিচুতলার মানুষ, যাদেরকে স্পর্শ করা যায় না। সেই রবিদাস চামার ধুলো ঝাড় দিচ্ছে।
আর সেই রবিদাস চামারের মধ্যেও সেই মানসিকতা ঢুকে গেছে যে আমি হচ্ছি সমাজের এমন একটা মানুষ যাকে স্পর্শ করা যায় না, যাকে উঁচু শ্রেণীর মানুষরা এড়িয়ে চলবে, আমি হচ্ছে সেই মানুষ। তো সেই জায়গা থেকে রবিদাস চামারকে কেউ স্পর্শ করতে চাইছে না। রবিদাস চামার ধুলোঝাড় দিচ্ছে, সবাই তাকে এড়িয়ে চলছে। তাই জন্য কবি বলছেন, স্বজন রাজপথ বিজন তার কাছে। রাজপথ স্বজন, রাজপথে প্রচুর লোক আছে, প্রচুর মানুষজন আছে, স্বজন, কিন্তু তার কাছে বিজন, অর্থাৎ তার কেউ নেই, তার সঙ্গে কথা বলার কেউ নেই, তাকে স্পর্শ করার কেউ নেই, তাকে মানুষ বলে দেখার মতন কেউ নেই। তাই স্বজন রাজপথ তার কাছে বিজন হয়ে গেছে। কিন্তু গুরু রামানন্দ তিনি সকালবেলা স্নান করে সেই রাস্তা দিকেই ফিরছেন। তাকে দেখে রবিদাস দূর থেকে প্রণাম করলো। দূর থেকে কেন? আবার বলছি, দূর থেকে মানে এই জন্য নয় যে আজকের সমাজের পরিস্থিতি অনুযায়ী দূর থেকে প্রণাম করেছে, মানে রবিদাসের মনের মধ্যেও আছে যে আমি তার স্পর্শ পেতে পারি না, আমি তাকে গিয়ে স্পর্শ করতে পারি না, আমাকে দূর থেকেই প্রণাম করতে হবে। তাই দূর থেকে প্রণাম করলো রবিদাস এবং ধুলোয় মাথা ঠেকালো। কিন্তু রামানন্দ কি করলেন? বললেন, বন্ধু কে তুমি? দেখো, রামানন্দ প্রথমেই বন্ধু বলে সম্বোধন করলো, কারণ বড় মনের মানুষ, বন্ধু বলে সম্বোধন করেছে। কে ভাই তুমি? নিজে দাদা হতে চায়নি, ভাই বললেও সেই সম্বোধন আছে, কিন্তু এখানে বন্ধু বলে সম্বোধন করেছে। আমি বন্ধু বলে সম্বোধনে গুরুত্ব দিচ্ছি এই জন্য যে সমভাবাপন্ন মানসিকতা তৈরি হয় বন্ধু বলে সম্বোধন করলে। কেউ যখন কাউকে বন্ধু বলে সম্বোধন করে, তার মানে তার মধ্যে সম মনোভাব, তাকে সমান বলে ভাবার যে মানসিকতা, সেইটা বিরাজ করে বলে। তার জন্য বলেছে যে কে তুমি বন্ধু। তাহলে রামানন্দের মধ্যে কিন্তু এইরকম কোনো মানসিকতা প্রকাশ পায়নি যে এই নিচুতলার মানুষ তাহলে বন্ধু বলে সম্বোধন করতো না। রামানন্দ যদি তাকে নিচু শ্রেণীর বলে ভাবতো, তাহলে তাকে বন্ধু বলে সম্বোধন করতো না। তাকে নিজের মতন করেই ভেবেছে, নিজের মতন যোগ্য মানুষ বলেই ভেবেছে, তার জন্য তাকে বন্ধু বলে সম্বোধন করেছে। আমরা তো তাকেই বন্ধু বলে মেনে নিই যাকে আমার মতন আপন করে নিই, সেই তো বন্ধু। তাই বন্ধু বলে সম্বোধন করেছে। তুমিও যা আমিও তাই, এই মানসিকতা প্রকাশ পেয়েছে বলেই বন্ধু বলে সম্বোধন করেছে। কে বন্ধু তুমি? তার মধ্যে আমি উঁচু তুমি নিচু এরকম মানসিকতার প্রকাশ পায়নি। তাহলে এত মানুষজন আছে, কিন্তু রামানন্দ তাকে বন্ধু বলে সম্বোধন করেছে। দেখো, এত তো ওই একটা কথা আছে যে সূর্য উঠলে সবাই সমান। মোমবাতি জ্বালানো হোক, প্রদীপ জ্বালানো হোক, যেটুকু যা আলো দান করে, আর ওই হ্যালোজেনটাই দান করা হোক, কিন্তু সূর্য উঠলে তখন সবাই সমান। তো রামানন্দ হচ্ছে সেই সূর্য, মানুষের মধ্যে সেই সূর্য, যার কাছে সমস্ত মানুষ সমান, তার কাছে ভেদাভেদ নেই, সমস্ত মানুষই তার কাছে মানুষ। তাই তাকে বন্ধু বলে সম্বোধন করেছে। কি উত্তর পেলেন? রবিদাসের কাছ থেকে কি উত্তর পেলেন? বন্ধু বলে সম্বোধন করেছে, উত্তর পেলেন যে তুমি কে, এটা জানতে চেয়েছে। রবিদাস বলছেন, আমি শুকনো ধুলো, প্রভু তুমি আকাশের মেঘ, ঝড়ে যদি তোমার প্রেমের ধারা, গান গেয়ে উঠবে বোবা ধুলো রং বেরঙের ফুলে। বলছে আমি শুকনো ধুলো। কেন শুকনো ধুলো বলেছে? আর তুমি আকাশের মেঘ, ঝড়ে যদি তোমার প্রেমের ধারা। আকাশের মেঘ যার মধ্যে প্রচুর জল আছে, বৃষ্টি আছে, যা ঝরে পড়লে মাটি সিক্ত হয়ে ওঠে, গোটা পৃথিবী শস্য শ্যামল অর্থাৎ শস্যে পরিপূর্ণ হয়ে ওঠে, ফসল ফলে। তাহলে রামানন্দ হচ্ছে এমন একজন মানুষ যার
ভালোবাসা পেলে, যার প্রেমের ধারা পেলে মনের মধ্যে নানা রকম মন বিকশিত হয়ে ওঠে, পরিপূর্ণ হয়ে ওঠে। ঠিক যেমন আকাশের মেঘের ধারা যখন বর্ষিত হয়, আকাশের মেঘ যখন পৃথিবীতে পড়ে জল হয়ে, তখন কি হয় না, পৃথিবীর শস্য শ্যামলা হয়ে ওঠে, অর্থাৎ পৃথিবীতে ফসলে পরিপূর্ণ হয়। তেমনি রামানন্দর যদি প্রেমের ধারা, যদি ভালোবাসা এই রবিদাসের উপরে পড়ে, তাই রবিদাসেরও সেই মানসিক অবস্থা হবে। এবং যে জন্য বলছে গান গেয়ে উঠবে বোবা ধুলো রং বেরঙের ফুলে, সেই বলছে আমি সেই। রামানন্দ কি করলেন, এই কথা শুনে রবিদাসকে বুকে জড়িয়ে ধরলেন, দিলেন তাকে প্রেম। তাহলে রামানন্দ বুকে জড়িয়ে ধরলেন। দেখো, যে যাকে কেউ ছোঁয় না, যাকে যার ছায়াটা পর্যন্ত কেউ যদি ছুঁয়ে ফেলে তাই এড়িয়ে চলে, তাকে রামানন্দ বুকে জড়িয়ে ধরলেন। আর যেই বুকে জড়িয়ে ধরলেন, তখন রবিদাসের কি হলো, ওই যে বলল তুমি আকাশের মেঘ, তোমার প্রেমের ধারা যদি ঝরে, তাহলে আকাশের মেঘ যখন বৃষ্টি হয়ে নেমে আসে পৃথিবীতে, তখন পৃথিবী যেমন ফসলে পরিপূর্ণ হয়ে ওঠে, তেমনি রবিদাসের মনেও সেই ফসলে পরিপূর্ণ হয়ে উঠল। তাই কবি বলেছেন কি হলো, রবিদাসের প্রাণের কুঞ্জ বনে লাগলো যেন শীত বসন্তের হাওয়া। শীত বসন্ত একসঙ্গে বলেছে, লাগলো যেন শীত বসন্তের হাওয়া। শীতে আমরা জানি পাতা ঝরে যায়, আর বসন্ততে নতুন পাতা গজিয়ে ওঠে। তাহলে এতদিন রবিদাসের মনে যে জরাজীর্ণ মানসিকতা ছিল, যে আমি সমাজের পরিত্যক্ত, অবহেলিত, আমি বোধহয় সমাজে বঞ্চিত, আমার বোধহয় এটাই সামাজিক স্বীকৃতি, সেই সমস্ত দূর হয়ে গেল। নতুন করে তার মন পরিপূর্ণ হয়ে উঠল নতুনভাবে, আমিও সমাজের একজন, আমিও মানুষ, আমিও সবার মধ্যে বাঁচার অধিকার আছে। তাই জন্য বলছে তার মনের কুঞ্জবনে লাগলো যেন শীত বসন্তের হাওয়া। একদিকে শীত, পাতা ঝরে যায়, বসন্ত নতুন পাতা গজায়। রবিদাসের মনের সেই বাগানেও একই সঙ্গে সেই পুরনো ধ্যান ধারণা মন থেকে ঝরে পড়ে গেল, আর নতুন ধ্যান ধারণা গজিয়ে উঠল যে আমিও সমাজের একজন, আমিও সমাজে সম্মান পেতে পারি, এই রামানন্দের বুকে জড়িয়ে ধরার মধ্যে দিয়ে। তাহলে আমরা দেখলাম যে ঘটনাটা একটু আগে বলল রবিদাস, যে তুমি হচ্ছে আকাশের মেঘ, আমি শুকনো ধুলো, ঝড়ে যদি তোমার প্রেমের ধারা, আর সেটাই ঘটল। তারপরে কি দেখলাম আমরা, চিতোরের রানী ঝালি তার নাম, গান পৌঁছলো কানে, তার মন করে দিল উদাস, ঘরের কাজে মাঝে মাঝে দু চোখ দিয়ে জল পড়ে ঝরে। চিতোরের রানী ঝালি তার নাম, গান পৌঁছলো কানে। কার গান? রবিদাসের গান। রবিদাসের গান কানে পৌঁছানোর মানে কি? জোরে গান বাজিয়েছে? না, এটা কি ডিজে বাজিয়ে দিয়েছে গান পৌঁছে গেছে জোরে করে? না, কি করে পৌঁছালো? অর্থাৎ রবিদাসের মনের মধ্যে এই যে নতুন ধ্যান ধারণা, এটার যখন তার মন থেকে বেরিয়ে এলো, তখন সেটা প্রচার হতে থাকলো, এবং তার মনের সেই জরাজীর্ণ মানসিকতা, পরিত্যক্ত মানসিকতা, তার মনে নতুন যে জন্ম দিয়েছে, সেই কথাটা ছড়িয়ে পড়লো, সেই ধারণাটা গিয়ে পৌঁছালো, সেই ভাবনাটা গিয়ে পৌঁছালো চিতোরের রানী ঝালির কানে। অর্থাৎ তিনিও সেই ভাবনায় ভাবিত হলেন, তার মধ্যেও সেই ধারণা জন্ম নিল। এইটাকে বলেছে তার কানে গিয়ে গান পৌঁছালো, তার হৃদয়েও সেই ভাবনা পৌঁছলো। এটা কি বলছে? তার কানে গিয়ে সেই গান পৌঁছলো, মন করে দিল উদাস, ঘরের কাজে মাঝে মাঝে দু চোখ দিয়ে জল পড়ে ঝরে। কেন জল ঝরে পড়ে? কারণ এই গান কিসের গান? এই গান মানুষকে সমান চোখে দেখার গান। এ গান সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথা ভাবার গান। এই গান হচ্ছে মানুষকে মানুষের মতো ভাবার গান। তাই যে মানুষগুলো সম্মান পায় না, তাদের জন্য তার চোখ দিয়ে জল ঝরে পড়ে। তাই রানীর চোখ দিয়ে জল ঝরে পড়ল। মান গেল তার কোথায় ভেসে? এখানে মান মানে অহংকার। আমি রানী, গোটা রাজ্যের মানুষ আমাকে সম্মান করে, এই যে অহংকার,
সেই অহংকার তার কোথায় ভেসে চলে গেল। তার হৃদয় তখন পরিবর্তন হয়ে গেছে, তার হৃদয় তখন সে রানীও যা সামান্য প্রজাও তা, সেই মানসিকতায় উত্তরণ ঘটে গেছে। তাই তার মনের মধ্যে সেই অহংকার আর নেই। তাই বলছে মান গেল তার কোথায় ভেসে, রবিদাস চামারের কাছে হরিপ্রেমের দীক্ষা নিলেন রাজ ও রানী। সেই চিতরের রাজ রানী হরিপ্রেমের দীক্ষা নিলেন সেই রবিদাসের কাছে। ঠিক আছে, আমি অনেকক্ষণ বলেছি, তোমাদের ঠিকঠাক বুঝছো কিনা বা কোনো ভালো লাগছে কিনা একবার রেসপন্স করো, তাহলে আমি পরেরটায় যাব, পরের ইয়েতে যাব। আর যতটুকু বললাম সে জায়গাটা কোনো অসুবিধা আছে কিনা? বেশ বেশ বেশ, ঠিক আছে, বাহ, ঠিক আছে ঠিক আছে, তাহলে সব মনোযোগ দিয়ে শুনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এই যতটুকু পড়লাম আর একবার মূল জায়গাটা বলি, যে কি না, রবিদাস চামার চরমজীবী সম্প্রদায়ের মানুষ, যে একটা রাস্তায় ধুলোঝাড় দেয়, তাকে সমস্ত মানুষ এড়িয়ে চলে, যে তার স্পর্শ নেব না, তাকে স্পর্শ করব না। তাই এত মানুষজন থাকতেও তার কাছে যেন কেউ নেই। তাই মানুষজন থাকতো, স্বজন রাজপথ, স্বজন দন্তাস্ব বর্গাজ্য দন্তান্ন, স্বজন মানে জনের সহিত বর্তমান, অর্থাৎ মানুষজন আছে কিন্তু তবু বিজন, বিজন মানে যেখানে মানুষজন নেই। এত মানুষজন আছে তবু কোনো মানুষজন নেই, এটাকে বলছে স্বজন রাজপথ, বিজন তার কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিয়ে নেব, তোমার চিন্তা নেই। আকাশ, ঠিক আছে। তো তো এইটা বলছি স্বজন রাজপথ, বিজন তার কাছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে গুরু রামানন্দ প্রাতঃস্নান সেরে, মানে সকালবেলা স্নান করে ফিরছেন, তখন রবিদাস প্রণাম তাকে করলো। রামানন্দ জানতে চাইল, বন্ধু তুমি কে? তখন সে জানালো, আমি পথের ধুলো, আর তুমি আকাশের মেঘ, যদি তোমার প্রেমের ধারা ঝরে তাই দাঁড়িয়ে আছি। রামানন্দ তাকে বুকে জড়িয়ে ধরলেন, আর সঙ্গে সঙ্গে রবিদাসের মনের মধ্যে শীত বসন্তের হাওয়া লাগলো, অর্থাৎ নতুন ভাবনা তার মধ্যে জাগ্রত হলো নতুনভাবে। চিতরের রানী, তার মধ্যেও রবিদাসের এই ভাবনা পৌঁছে গেল। চিতরের রানী, তার এতদিন যে অহংকার বা তার যে মান সম্মান অহংকার ছিল, সে কোথায় ভেসে গেল। সেও তখন নিজেকে একজন সাধারণ মানুষের মতনই মনে করছে, আর মানুষের দুঃখ কষ্টে তার দু চোখ দিয়ে জল আসছে। কিন্তু রাজরানী দীক্ষা নিয়েছেন, তার যে রাজপুরোহিত সে মানবে কেন? তিনি তখন বলছেন, তার নাম কি? স্মৃতি শিরোমণি, সেই রাজপুরোহিত, রাজার পুরোহিত বহাল তবিয়তে আছেন, তিনি তো মেনে নিতে পারছেন না। রাজরানী একজন পথের যে ধুলোঝাড় দেয় তার কাছে দীক্ষা নিয়েছেন। এ কি সমাজের নিয়ম বদলে গেল? এ কি সমাজে চলতে পারে? এটা হতে পারে না। তাই তিনি এটাকে মেনে নিতে চাইছেন না। স্মৃতি শিরোমণি রাজার পুরোহিত, রাজপুরোহিত মেনে নিলেন না। রাজকুলের পুরোহিত তিনি মহারানীকে বললেন, ধিক মহারানী ধিক, জাতিতে অন্তজ রবিদাস, ফেরে পথে পথে ঝাড় দেয় ধুলো, তাকে তুমি প্রণাম করলে গুরু বলে, ব্রাহ্মণের হেট হলো মাথা, এ রাজ্যে তোমার। আচ্ছা, সত্যি কি ব্রাহ্মণদের মাথা হেট হয়ে গেল? যে রবিদাসের কাছে হরিপ্রেমের দীক্ষা নিয়েছে বলে ব্রাহ্মণদের মাথা হেট হয়ে গেল? তা কি হতে পারে? কখনোই নয়। ব্রাহ্মণের মাথা হেট হয়নি, বরং গর্বে উঁচু হয়েছে। আজকে মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে শিক্ষিত মানুষের তো মাথার উঁচু হবে। ব্রাহ্মণ যারা শিক্ষা দীক্ষা নিয়ে থাকতো, স্বাস্থ্য চর্চা করত, তাদের থেকে যদি তারা সেই অন্তজ শ্রেণীর মানুষকেও শিক্ষিত করে সবাইকে সমান করে করতে পারে, তাহলে কার মান সম্মান বাড়বে? সে তো ব্রাহ্মণেরই সম্মান বাড়বে, ব্রাহ্মণেরই গর্ব হবে। তাই সমস্ত ব্রাহ্মণের মাথা হেট হয়েছে, এইটা এই যে রাজপুরোহিত মনে করেছেন, তিনি কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে ঠিক মনে করেননি। কারণ সমস্ত ব্রাহ্মণের মাথা হেট হয়নি। কিন্তু রাজপুরোহিত তিনি বলেছেন, কারণ তিনি মনে করেছেন তার তো জায়গাটা থাকবে না, তাই তিনি মনে করেছেন রাজপুরোহিত
তিনি বলেছেন রানীকে যে একজন জাতিতে নিচু, অন্তজ মানে নিচু, জাতিতে নিচু একজন মানুষের তার কাছে তুমি দীক্ষা নিলে, তাকে তুমি প্রণাম করলে, এই তো ব্রাহ্মণদের মাথা হেট করে দিলে তুমি, এই রাজ্যে ব্রাহ্মণদের মাথা হেট হয়ে গেল। তাহলে রানী কি বলেন দেখি? তখন রানী বললেন, ঠাকুর শোনো তবে, আচারের হাজার গ্রন্থি দিবারাত্রি বাঁধো কেবল শক্ত করে, প্রেমের সোনা যখন পড়ল খসে জানতে পারোনি তা। এই আমরা পেলাম প্রেমের সোনা। প্রেমের সোনা অর্থাৎ মানুষের মধ্যে মানবিকতা, অর্থাৎ যেখানে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই তো প্রেমের সোনা, এই তো ভালোবাসা। যখন ভালোবাসা, স্নেহ, প্রেম এগুলো মানুষকে দেয়, তখন তো আর কিছু থাকে না, তখন সব সমান হয়ে যায়। তখন উঁচু জাত নিচু জাত বলে কিছু থাকে না, তখন ছোট বড় বলে কিছু থাকে না, তখন মানুষকে হেয় থাকে না, তখন মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করার প্রয়াস থাকে না, তখন সবাই সমান, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তখন রানীও যা পূজাও তা, রাজাও যা পূজাও তা, তখন সবাই হয়ে ওঠে সমান। এই হচ্ছে প্রেমের সোনা। তার জন্য বলছে তোমরা নিয়ম করে করে, হাজার নিয়মের আচার গ্রন্থি বেঁধে তোমরা পড়ে থাকো, কিন্তু যখন প্রকৃতই প্রেমের সোনা নেমে আসলো তখন তোমরা তাকে জানতে পারোনি, তোমরা তখন কিছুই জানো না। আমার ধুলো মাখা গুরু ধুলোর থেকে কুড়িয়ে পেয়েছি, অর্থহারা বাঁধনগুলোর গর্বে ঠাকুর থাকো তুমি কঠিন হয়ে, আমি সোনার কাঙালিনী ধুলোর সে দান নিলে মাথায় করে। আমার যে গুরু তাকে ধুলো থেকে পেয়েছি, ধুলো থেকে পাওয়া অর্থাৎ প্রকৃত মাটির থেকে, পৃথিবী থেকে, অর্থাৎ বাস্তব থেকে, যাকে বাস্তবের মাটিতে আমি পেয়েছি, আমার ধুলোর মাটিতে পেয়েছি। আর তুমি তোমার সেই অর্থহারা বাঁধনগুলো, যার নিয়ম তুমি করে দিয়েছো, তাই সেই নিয়মগুলোতে তুমি পড়ে থাকো, তুমি সেখানে কঠিন হয়ে থাকো। আমি সোনার কাঙালিনী, অর্থাৎ সোনা মানে এখানে প্রেমের সোনা, অর্থাৎ ভালোবাসার কাঙালিনী, সোনার প্রেমের সোনা, এখানে প্রেমের কাঙালিনী, যেখানে সকল মানুষ সমান, সবাই সমান, আমি সমান, প্রজাও সমান, কোনো অন্তজ নিচু উঁচু বলে কিছু নেই, সবাই সমান। আমি তার কাঙালিনী, আমি সেই ভালোবাসার কাঙালিনী, তাই সে ধুলোকে মাথায় করে নিয়েছি, তুমি কঠিন হয়ে পড়ে থাকো। এইখানেই কবিতা শেষ হলো। ঠিক আছে, শেষ করছি, আজকে এখানেই থাক, পরে আবার ক্লাস হবে। ঠিক আছে।